শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে সহিংসতা করছে বললেন প্রধানমন্ত্রী। গুজবে কান না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান। দেশের ভিতরে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করারও কেউ কেউ চেষ্টা চালাচ্ছে। তো সেখানে আমরা বলবো যে কেউ গুজবে কান দেবেন না বা এই মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়েছে বিএনপি। অভিযোগ কাদেরের। শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান শিক্ষামন্ত্রীর। গণপরিবহন সংকটে আজ স্থবির সারা দেশ। জনদুর্ভোগ চরমে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং দুর্দান্ত জয় টি-20 সিরিজের সমতায় বাংলাদেশ। ব্যাটিং বোলিংয়ের পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রিকেটারদের মন কাড়ল টাইগাররা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি সাদিয়া রেজওয়ানা। দর্শক, এখন প্রচারিত হবে মাগরিবের আজান। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে বরং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই জন্য অভিভাবক সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতাও চান তিনি। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কিছু উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবি পূরণে সরকার আন্তরিক বলেও জানান প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে চায় সরকার। তারই ধারাবাহিকতায় এবার নতুন 10 জেলার 300 ইউনিয়নে শুরু হলো এই সেবা কার্যক্রম। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সূচনা বক্তব্যে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কথা বলেন। কোমলমতি শিশুদের সামনে রেখে আগুন সন্ত্রাসীরা যেন কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। একটা শ্রেণী আছে যাদের কাজ হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা, যারা চেষ্টা করে যাচ্ছে যে এমন একটা অবস্থা পরিস্থিতিতে তারা কোনো মতে একটা অবস্থান তৈরি করতে পারে। তাদের কাজই হচ্ছে তারা সুস্থ রাজনৈতিক ধারা থাকলে তাদের পছন্দ হয় না, তারা সবসময় চায় একটা অন্য কিছু ঘটুক, কারণ তারা মনে করে হলেই তাদের নাকি গুরুত্ব বাড়ে। তারা যেটুকু করেছে যথেষ্ট, আমরা তাদের বাধা দেইনি। কিন্তু এখন যখন এই তৃতীয় পক্ষ নেমেছে যে কোনো একটা অঘটন যদি ঘটায় তার দায় দায়িত্ব কে নেবে, সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা দয়া করে আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াশোনা তাদের দায়িত্ব, এবং প্রত্যেকটা স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, প্রধান শিক্ষক সহ কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের ছাত্রদের ক্লাসে ফিরিয়ে নেন। আন্দোলন কেন্দ্রিক কোনো ধরনের গুজবে কান না দেওয়ারও পরামর্শ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের ভিতরে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করারও কেউ চেষ্টা চালাচ্ছে। তো সেখানে আমরা বলবো যে কেউ গুজবে কান দেবেন না বা এই মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, সেটাই আমি আপনাদের সবাইকে বলবো। যাই দেখেন শোনেন আগে যাচাই করে নেবেন, যাচাই না করে যেন কোনো কিছু করবেন। আর এটা বিশেষ করে আমাদের স্কুলের ছাত্র ছাত্রী, যুব সমাজ, তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে। শিক্ষার্থীদের দাবি পূরণ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, একে একে তাদের সব দাবি পূরণ করবে সরকার। ট্রাফিক আইন, ট্রাফিক রুলস, ড্রাইভারদের ট্রেনিং দেওয়া, এমনকি আমি এটাও নির্দেশ দিয়েছি হেল্পার যারা থাকে তাদেরকেও ট্রেনিং দেওয়া। পরে দেশের বিভিন্ন স্থানে 8টি বিদ্যুৎ কেন্দ্র, 2টি গ্রিড উপকেন্দ্র ও 21 উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করে বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ সাশ্রয় করবেন সেই আশা করি। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। ধন্যবাদ জানিয়ে একটি বিশেষ মহল শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এমন অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী। সে সঙ্গে কুচক্রীদের ফাঁদে পা না দিয়ে ক্লাসে ফিরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানালেন। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান।
সর্বোচ্চ শক্তি দিয়ে সেগুলো নিরাপদ সড়ক সহ 9 দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন এবং একে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকা মহানগরীর স্কুল কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা করে শিক্ষা মন্ত্রণালয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সভায় প্রতিষ্ঠানের প্রধানরা নানা সুপারিশ করেন। সমাজের যারা শিক্ষাবিদ গ্রহণযোগ্য ব্যক্তি আছে তাদের দিয়ে ছাত্রদের মোটিভেশনের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। নৈরাজ্য চলছে আমাদের পরিবহন সেক্টরে, সেই পরিবহন সেক্টরের নৈরাজ্য থেকে আমাদের মুক্ত করতে হবে। আমাদের একটু সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেন, আমরা কি করব, পক্ষে না বিপক্ষে, আমি এখনো বুঝে উঠতে পারি না স্যার। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের 9 দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে বরং আন্দোলনের সাফল্য ম্লান হয়ে যাবে। যে উদ্দেশ্যে এই আন্দোলন ছিল আমাদের শিক্ষার্থীরা করেছিলেন, সেখানে যখন তারা সফল হয়ে গেছেন, এখন একটা বাস্তবায়িত হওয়ার দিক, সেখানে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, তারাও লক্ষ্য রাখবেন। কিন্তু এখন আর এটাকে দীর্ঘস্থায়ী করে নিজেদের সাফল্যকে খাটো করার সুযোগ করে দিবেন না। আমাদের সমস্ত শিক্ষা পরিবারের পক্ষ থেকে, সব দেশবাসীর পক্ষ থেকে, যে তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা বাড়িতে ফিরে যাও। শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে নিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেন তিনি। আপনি যখন প্রধান শিক্ষক কিংবা আপনি যখন প্রিন্সিপাল, আপনি যখন স্কুলের শিক্ষার্থীর নেতৃত্ব দিবেন, অবশ্যই শিক্ষার্থীরা আপনার কথা শুনতে হবে, সেই পথ অবলম্বন করে চলবেন। দায়িত্বটা আপনার নিতে হবে এবং এই দায় নিয়ে বাস্তবায়িত করতে হবে, তার কোনো বিকল্প নাই। যারা করতে পারবেন না অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে, কারণ আমরা জনগণের কাছে ঋণী। তাদের টাকায় আমাদের স্কুল কলেজ মাদ্রাসা সবকিছুই চলে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাস এবং রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজ তৈরির উদ্যোগ নেওয়ারও কথা জানান শিক্ষামন্ত্রী। আতিকা রহমান, RTV, ঢাকা। বিএনপি নেতা আমির খসরুর ফোনালাপে কোনো উস্কানিমূলক বক্তব্য ছিল না, এমন দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। আর মওদুদ আহমদ বলেছেন, ছাত্রদের আন্দোলন নস্যাৎ করতে ছাত্রলীগকে স্কুল ড্রেস পরিয়ে মাঠে নামিয়েছে সরকার। মাদুর রহমান রুবেলের রিপোর্ট। আজকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে নগ্ন চক্রান্ত করছে সরকার। একটি মহল সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে বিএনপিকে জড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। ছাত্রদের উপর হামলার নিন্দাও জানান ফখরুল। বিভিন্নভাবে বিএনপিকে কিছু সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত করবার আবার অপপ্রয়াস শুরু করেছে। গত দুদিন ধরে আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন এবং বিএনপিকে যেভাবে জড়ানোর চেষ্টা করছেন, এটা একটাই তাদের উদ্দেশ্য, যে ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা, তাদেরকে নস্যাৎ করে দিয়ে, আন্দোলনকে নস্যাৎ করে দিয়ে আবার গণতান্ত্রিক শক্তিগুলোর উপরে আক্রমণ শুরু করা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ বলেছেন, আন্দোলন থামাতে ছাত্রদের উপর হামলা করতে পারবে, কিন্তু তাদের মনের ক্ষোভ দূর করতে পারবে না। ছাত্রলীগকে নামিয়ে দিয়েছেন এখন এই স্কুল কলেজের পোশাক পরিয়ে, শ্রমিকদের নামিয়ে দিয়েছেন। যে আন্দোলনে সরকার প্যারালাইজ হয়ে গেছে, অবিলম্বে পদত্যাগ করে এটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করে। খালেদা জিয়ার মুক্তি এবং নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ বাহিনীকে তাদেরকে উপরে হামলা করার জন্য নিয়োজিত করেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ। গণমাধ্যমে দেয়া এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানিয়ে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্যে কান না দেওয়ারও পরামর্শ দেন তিনি। এছাড়া আন্দোলনকেও অজুহাত করে পরিবহন ধর্মঘট পালন হচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহারের দাবিও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। গণপরিবহন সংকটের কারণে আজও দুর্ভোগে ভুগছেন নগরবাসী। রাস্তায় অল্প সংখ্যক যে BRTC বাস চলছে সেগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে চলাচল করছেন অনেকেই। গণপরিবহন না পেয়ে অনেকেই পিকআপ ভ্যানে চড়ে ছুটে চলেন যার যার গন্তব্যে। আর কাছের দূরত্বের মানুষগুলো চলাচল করছেন পায়ে হেঁটে। মাসুদ মোস্তাহিদের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল কয়েকদিনের অভিজ্ঞতায় রোববার আগেভাগে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন নগরবাসী। যানবাহন শূন্য নগরীতে রিকশা, CNG চালিত অটোরিকশা, লেগুনা ও পিকআপ ভ্যানই যেন শেষ সম্বল। যদিও পরিবহনের এই সংখ্যা নগরীর বিপুল সংখ্যক জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী ছিল অনেক কম। এ কারণে BRTCর দু একটি বাস জুটলেও জীবনের ঝুঁকি নিতেও কুণ্ঠাবোধ করেননি অনেকে।
যারা বাসে চড়তে পারেননি তাদের ঠাঁই হয়েছে লেগুনা কিংবা পিকআপ ভ্যানে। সুযোগে সদ্ব্যবহার করেন চালকরাও। শেষ ভরসা ছিল রিক্সা, যদিও ভাড়া গুনতে হয়েছে দ্বিগুণেরও বেশি। এখান থেকে মতিঝিলে একটা সিএনজি করলে 300 টাকার নিচে যাবে না। এটা কি সাধারণ জনগণের জন্য কি সম্ভব? গন্তব্যস্থানে তো পৌঁছাইতে হবে, আমরা তো কাম কাজ করি ভাই। মোহাম্মদপুর এখানে আধা ঘন্টা দাঁড়া আছি, ওই সিএনজি 300 টাকা ভাড়া আছে, চলাফেরা খুবই কষ্টের সাথে ব্যাপার হয়ে যাচ্ছে। কোনো গাড়ি ঘোড়া নাই, চলাফেরায় খুব সমস্যা। এইটুকু আসতে 220 টাকা লাগছে, আমি মতিঝিল যাব আরো 220 টাকা লাগবে। যাদের কপালে কিছুই জুটেনি তারা উপায়ন্তর না দেখে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আমি মহাখালী থেকে ফার্মগেট পর্যন্ত হাইটে আসছি, এখান থেকে যাব শাহবাগ। প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি এখানে, এখন পর্যন্ত কোনো বাস পাচ্ছি না। আজকে 6 দিন 7 দিন হলো যে রিক্সা দিয়ে যাতায়াত করতেছি, এটা আমাদের পকেটের জন্য একেবারে মারাত্মক চরম অবস্থা। গণপরিবহন বন্ধ থাকাতে এবং এটা যারা শ্রমিক পরিবহন আছে তাদের এটা চালাকি, তারা ইচ্ছাকৃতভাবে পাবলিক ট্রান্সপোর্টগুলো বন্ধ রাখছে। গেল 29 জুলাই সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হয়। শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি শুরু হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে অঘোষিত ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক শ্রমিকরা। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। এদিকে তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তি চরম আকার নিয়েছে। গত দুদিনে কিছু জেলায় রাতে দূরপাল্লা যানবাহন চলাচল করলেও গেল রাত থেকে তাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে রাজধানীর সঙ্গে জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্র আলোচনা হচ্ছে নুসরাত জাহান সিনথি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে 3 দিন ধরে দেশের বেশিরভাগ বিভাগ ও জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও শ্রমিকরা। এতে গন্তব্যস্থল থেকে শুরু করে কর্মক্ষেত্রেও ঠিকমতো পৌঁছাতে পারছেন না সাধারণ মানুষ। অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় 3 দিন ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে চট্টগ্রামের মানুষ। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছি না, কোনো রিক্সাও যাচ্ছে না, তারপরে দাঁড়িয়ে আছে আর কি, অপেক্ষা করতেছে অফিসে যাওয়ার জন্য। তৃতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সাধারণ জনগণ কি এরকম ভোগান্তিতে থাকবো? আমরা কি সরকারের কাছে জিম্মি নাকি হলো বিরোধী দলের কাছে জিম্মি? বরিশালে অভ্যন্তরীণ রুটে যান চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। নিয়মিত ক্লাসও করতে পারছি না, সামনে আমাদের এক্সাম, আমরা কিভাবে কি করব? সিলেট নগরীর বিভিন্ন স্থানে যান চলাচলে বাধা দিচ্ছে পরিবহন শ্রমিকরা। টানা 3 দিন ধরে এই অবস্থা চলায় অতৃষ্ট হয়ে পড়েছেন যাত্রীরা। এইভাবে প্রতিদিন আমরা অনেকক্ষণ পায়ে হেঁটে হেঁটে গিয়েও গাড়ি পাচ্ছি না, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আজকে 7 দিন যাবত এই অবস্থা। পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহীর সাধারণ মানুষ। সকাল থেকে নগরীর আন্তজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। প্রত্যেকটা লোকেরই সমস্যা হচ্ছে, কিন্তু আসলে এগুলো প্রশাসনের দেখা উচিত বা প্রধানমন্ত্রীর এটা বিবেচনা করা উচিত। গত 3 দিন ধরে নারায়ণগঞ্জে গণপরিবহন বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। প্রয়োজনের তাগিদে বিকল্প ব্যবস্থায় দ্বিগুণ 3 গুণ ভাড়া দিয়ে রাজধানী সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছেন সাধারণ মানুষ। সরকারের কাছে একটা অনুরোধ, আপনারা একটা সমাধান করেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন, আমরা যাতে সাধারণ নাগরিকভাবে সাধারণভাবে চলতে পারি, আমরা যাতে আমাদের জীবনযাপনটা ঠিকমতো করতে পারি। এছাড়াও খুলনা, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, নড়াইল, নাটোর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কক্সবাজার, হিলি, জামালপুর, যশোর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, মেহেরপুর, নওগাঁ, শরীয়তপুর, সুনামগঞ্জ, সাতক্ষীরা, বান্দরবান, ঝালকাঠি, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। নুসরাত জাহান সিনথি, RTV। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আজও সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের সামনেই সংঘর্ষ হয়। পরে পুলিশের টিয়ার শেলে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজনৈতিক রূপ দিয়েছে বিএনপি। নাজমুল হোসেন সায়মনের তোলা ছবিতে বিস্তারিত নাজিব ফরাজীর রিপোর্টে। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তারা স্কুল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মিছিল করেন। মিছিলটি বাটা সিগন্যাল ও সায়েন্স ল্যাবরেটরি হয়ে জিগাতলায় যায়। পরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের কাছে যাওয়ার পর শুরু হয় সংঘর্ষ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ছুড়ে।
পরে পিছু হটেন শিক্ষার্থীরা। দলীয় সভানেত্রীর কার্যালয়ে বিএনপি জামাত তাদের ছাত্র সংগঠন দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল আওয়ামী লীগ অফিস হামলার নির্দেশ দিয়ে এখন কেন তিনি আজকে আওয়ামী লীগের উপর দোষ দিচ্ছেন? তিনি অভিযোগ করেন নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার পতন আন্দোলনের নতুন ষড়যন্ত্র করছে বিএনপি। মির্জা ফখরুল সাহেব আজ সেই বক্তব্যকে সমর্থন করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ছাত্র ছাত্রীদের অরাজনৈতিক আন্দোলনকে ঘিরে অবশেষে বিএনপির ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। অবশেষে থলের বেড়াল মিউ করে বেরিয়ে পড়েছে। নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। নিরাপদ সড়কের 9 দফা দাবি ও ছিকাতলা নিরীহ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে আন্দোলন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রাস্তা অবরোধ করে অবস্থান নেয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর থেকে রামপুরা ব্রিজ অবরোধ করে রেখেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, চিকাতলা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় অবরোধ ও মিছিল করে শিক্ষার্থীরা। মিরপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ মিছিল করেছে। তারা জানিয়েছে এই আন্দোলন জামাত শিবিরের চক্রান্ত। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর 0 পয়েন্টে ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি জানান তিনি। ট্রাফিক সিস্টেম মেনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সাধারণ মানুষকে অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন। ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক। এই স্লোগানে শুরু হলো ট্রাফিক সপ্তাহ। ট্রাফিক সপ্তাহের উদ্বোধনীতে সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন মানার না মানার একটা সংস্কৃতি শুরু হয়েছে। কেউ আমরা আইন মানি না, ফুটপাতের ওপর দিয়ে যাই না, ফুট ওভার ব্রিজে উঠি না, কিংবা জেব্রা ক্রসিং দিয়ে পার হই না, কিংবা যত্রতত্র গাড়ি পার্কিং করি। সবারই সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করবেন যাতে ট্রাফিক আইন সবাই মেনে চলেন। এ সময় রাজধানীতে রাস্তার স্বল্পতা নিয়ে হতাশা জানান পুলিশের আইজি। কেউই অযথা আমাদের ইন্টারসেকশনগুলো অথবা রাস্তার উপরে কোনো জনসমাবেশ কোনোভাবে জমায়েত হয়ে আমাদের যে স্বাভাবিক চলাচল আছে এটাকে বিঘ্নিত করবেন না। এর মধ্যেই চলছে ট্রাফিক আইন না মানার অসুস্থ প্রতিযোগিতা। আমাদের মেইনটেনেন্সটা বা আমাদের যে সিস্টেমটা এরকম হয়ে গেছে। এখন ট্রাফিকে হাত উঠাইছে একটু পরে, এই জন্য তো আমি আইসা পড়ছি, তারপরে ব্রেক করে ফেলেছি, যেহেতু ওখানে সিগন্যালটা দিয়ে দিছে। দাঁড়াইছি তো এই যে জেব্রা ক্রসিং, সবাই তো দাঁড়াইছে, এই জন্য আমরা দাঁড়াইছি। তো জেব্রা ক্রসিং ক্রস করে রাস্তাটা পেছনে রাখতে হয়, গাড়ি কেউই মানে না। জনগণ যেটা করে সেটা হলো যে আমাদের সিগন্যাল ওভারটেক করে এবং তাদের সময়কে করার জন্য উল্টাপাল্টা চলাচল করে। এদিকে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজধানীতে পুলিশের নানা তৎপরতা দেখা যায়। 400 টাকা ওই যে রান্নার কার্ড দিয়ে গাড়ি চালাচ্ছি তার জন্য। এখানে হেলমেটটা খুলে ফেলছিলাম, তো হেলমেটটা ছিল আর কি। সব সময় ভালো সেবা দিতে জনগণের সহযোগিতা চাইলেন দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনার হাত থেকে বাঁচুন স্লোগানে সারা দেশে বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। ফরিদপুরে সকালে উপলক্ষে র্যালি বের করা হয়। রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে র্যালি শেষে যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। নওগাঁয় সড়কে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এছাড়া নড়াইল, পাবনা, কুমিল্লা ও চুয়াডাঙ্গা সহ দেশের প্রায় সব জেলায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট জেলার ট্রাফিক বিভাগ।
মিরপুরে বিআরটি এর কার্যালয়ে ছিল গাড়ির লাইসেন্স ও ফিটনেস সনদ প্রার্থীদের লম্বা লাইন। পুলিশের ট্রাফিক সপ্তাহের পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাবে সাধারণ মানুষের এই বিষয়ে সচেতনতা বেড়েছে বলে জানায় অনেকেই। লাইসেন্স প্রত্যাশীদের লম্বা লাইনের কারণে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তাদের। এ অবস্থায় কাউন্টার বৃদ্ধির দাবি জানান অনেকেই। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবির মধ্যেই আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উঠছে সড়ক পরিবহন আইন 2018-এর খসড়া, যাতে পরিবহন খাতে বিভিন্ন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে আইনে। এদিকে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হলে আন্দোলনরত শিক্ষার্থীদের অনেক দাবি পূরণ হবে বলে মনে করছেন অনেকেই। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এ দেশকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা তা পারেনি বললেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী সেনবাগে রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় চতুর্থ ক্লাব ক্যাম্পুরি ও মহাতাবু জলসা সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে রূপান্তরিত করে নিজের বলিষ্ঠ নেতৃত্বে পিতার দেয়া দেশকে তিনি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আরেক অনুষ্ঠান মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোর্শেদ আলম। এর আগে উপজেলার সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ জাতিকে সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়ে দিয়ে যাচ্ছে। আমরা শোককে শক্তিতে পরিণত করে আমরা আমাদের দেশকে ইনশাআল্লাহ বিশ্ব দরবারে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করব। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলা তদন্ত কর্মকর্তা এসআই বিকাশ কুমার পালের 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাজধানীর উত্তরা থেকে তথ্য প্রযুক্তি আইনে নওশাবাকে আটক করে র্যাব 1 কার্যালয়ে নেওয়া হয়। রোববার দুপুরে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হলে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। এর আগে শনিবার বিকেলে ফেসবুক লাইভে কাজী নওশাবা দাবি করেন, রাজধানীর জিগাতলায় 2 শিক্ষার্থীকে হত্যা ও 1 শিক্ষার্থীর চোখ তুলে ফেলা হয়েছে। এদিকে নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের বিষয়ে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে টেলিফোনে কথোপকথনের অভিযোগে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে কুমিল্লার বরুড়া উপজেলার দেওরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। নাওমির বাবা কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজ জানান, ঢাকা থেকে আসা ডিবি পুলিশ নাওমিকে আটক করে নিয়ে যায়। পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 10,028 টাকা নির্ধারণের সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে যেসব শ্রমিকদের সন্তান নেই তাদের মজুরি 9,228 টাকা হতে পারে বলে মনে করেন সংস্থাটি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত আলোচনায় এই প্রস্তাব তুলে ধরেন সিপিডি গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তবে সিপিডির এমন প্রস্তাবের বিরোধিতা করে শ্রমিক নেতারা বলছেন, সর্বনিম্ন মজুরি হওয়া উচিত 16,000 টাকা। বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক। পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ও জীবনযাত্রার চিত্র নিয়ে নিজেদের গবেষণা তুলে ধরতেই এই সংলাপের আয়োজন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির। যে ওয়েজ ঠিক হবে সেটি যেন এই নাম্বারগুলোর ওভার এন্ড অ্যাবাভ। সিপিডির গবেষণা বলছে 2013 সাল থেকে প্রতি বছর পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে গড়ে 17% হারে। তবে সে তুলনায় মজুরি বাড়েনি 1%। তাই এই খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 5,300 টাকা থেকে বাড়িয়ে 10,028 টাকা করা জরুরি। উদ্যোক্তাদের অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, গ্যাস প্রাইস আগামীতে বাড়বে। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এটিকে 10% কমিয়ে 10,000 টাকার কাছাকাছি কোথাও রাখা যায় কিনা এটি আমরা প্রস্তাব করছি। সিপিডির এমন সুপারিশ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শ্রমিক নেতারা বলছেন, মজুরি হওয়া উচিত কমপক্ষে 16,000 টাকা। শ্রমিকদের প্রাণের দাবি 16,000 টাকা, তার চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। ফলে আগের বার ধারাবাহিকতায় আপনাদের এই প্রস্তাবনাটা অনেক বেশি
অগ্রহণযোগ্য আমার কাছে মনে হয়েছে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন 10,000 কিংবা 16,000 নয়, মালিকদের সক্ষমতা যাচাই করে ন্যায়সঙ্গত মজুরি নির্ধারণ করা প্রয়োজন। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার শ্রমিকও যেন ভালোভাবে বাঁচতে পারে, আবার সাথে সাথে আমার মালিক পক্ষের জন্য সক্ষমতা থাকে এবং ব্যবসাটা যেন আমরা এদেশে ধরে রাখতে পারি। আসলে আমার শ্রমিকরা ভালো আছে না খারাপ আছে এটা তারা মুখে বলে, কিন্তু এই যখন মানে টাকা লাগবে, যখন মানে মূল্য বৃদ্ধি প্রশ্ন আসবে, তখন কিন্তু তারা এই জিনিসটা অ্যাভয়েড করে। প্রখ্যাত অর্থনীতিবিদ রেহমান সোবহানের মতে বাস্তবতার সঙ্গে মিল রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে হবে। How does Bangladesh in exporting countries also then participate in the global value chain? এক্ষেত্রে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বাংলাদেশের $30 বিলিয়ন এর সেলিম মালিক, RTV, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের 70তম জন্মদিন উপলক্ষে বনানীতে তার কবরে ফুলে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ। এই সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এদিকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনার সভা করে যুবলীগ। রাজধানী শিল্পকলায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম। এছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শেখ কামাল একাধারে একজন ক্রীড়ামোদী, সংস্কৃতি মনা ও যুব সমাজের আদর্শ। 1949 সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে যুব সমাজ ঐক্যবদ্ধ করতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জোর দেন তিনি। 1975-এর 15 আগস্টের কাল রাতে পরিবারের অন্য সদস্যদের সাথে ঘাতকের বুলেটে নিহত হন এই ক্ষণজন্ম। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ পরিবারের উজ্জ্বল নক্ষত্র শেখ কামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় সন্তান। পিতার অভাবেও তার আদর্শ ধারণ করে বড় হয়েছেন তিনি। বিপ্লবী রক্ত যার ধমনীতে, জাতির দুঃসময়ে থেমে থাকতে পারেননি তিনি। ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে, দায়িত্ব পালন করেন জেনারেল ওসমানীর এডিসি। যুদ্ধ পরবর্তী বাংলাদেশ গঠনে যখন বঙ্গবন্ধু আত্মনিয়োগ করেন, তখনও তিনি তরুণ সমাজের মনোবল চাঙ্গা করতে এগিয়ে আসেন ক্রীড়া সংগঠক হিসেবে। প্রতিষ্ঠা করেন আবাহনী ক্রীড়া চক্র। সাংস্কৃতিক অঙ্গনেও সমান বিচরণ ছিল বঙ্গবন্ধুর বড় ছেলের। তিনি ছায়ানটের সেতার বাদক বিভাগের ছাত্র ছিলেন, মঞ্চনাটক করতেন, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভালো সংগঠক ছিলেন। বন্ধুদের মধ্যে যারা শিল্পী ছিলেন তাদের নিয়ে স্পন্দন শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন তৈরি করেছিলেন শেখ কামাল। ঢাকা থিয়েটার প্রতিষ্ঠিত হয়েছিল তার হাত ধরেই। স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে 1975 সালের 15 আগস্ট পরিবারের সাথে নিহত হন শেখ কামাল। খুনিরা হয়তো তার প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু তার অবদান মুছে দিতে পারেনি। এখনো তারুণ্যের আদর্শ হয়েই বেঁচে আছেন মুক্তিযোদ্ধা শেখ কামাল। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। লোকসানের কথা চিন্তা করে মিয়ানমার থেকে গবাদি পশু আমদানি বন্ধ রয়েছে। আমদানিকৃত পশুর বেশি দাম না পাওয়ায় ব্যবসায়ীরা মিয়ানমার থেকে গরু আমদানিতে আগ্রহ হারাতে বসেছেন। তবে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আমদানি বৃদ্ধি ও নির্বিঘ্ন করতে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর তথ্য চিত্রে আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। গেল জুন মাসে 12,740টি গরু, 2,372টি মহিষ আমদানি বাবদ প্রায় 1 কোটি টাকা রাজস্ব আদায় হয়, যা জুলাই মাসে কমে 30 লাখ টাকায় দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে পশু মূল্য কমে যাওয়ায় আমদানি তুলনামূলকভাবে কমে যায়। ভারত থেকে পশু আমদানি বেড়ে যাওয়ায় বাজারে পশুর দাম কমে গিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে মাল ঢোকার কারণে একটু মালটার ডিমান্ডটা কমে গেছে। হাজার হাজার গরু আসতেছে, বাজার কমতে এখন বেয়ারিও নাই। অনেক কুরবানের সময় মানে চাহিদা খুব কম, গরুর দাম কিছুটা কম আছে, হয়তো সামনে গরু বাজার একটু বাড়তে পারে। তবে কোরবানি ঈদকে সামনে রেখে পশু সংকট যাতে না হয় সে লক্ষ্যে মিয়ানমার থেকে পর্যাপ্ত পশু আমদানিতে তৎপর রয়েছে সংশ্লিষ্টরা। ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, কোম্পানি কমান্ডার নিজে কথা বলেছে, ওনাদের যদি কোথাও সমস্যা থাকে গরু
গরু পারাপারের ব্যাপার বা করিডোর করতে যেয়ে যাতে আমাদেরকে জানায়। এদিকে কোরবানির হাটে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যে ক্রেতারা যেন নির্বিঘ্নে গরু ক্রয় করতে পারে, যারা বিক্রি করবে তারা যেন নির্বিঘ্নে বিক্রি করতে পারে, পথে ঘাটে কোনো ধরনের চিন্তায় কোনো ঘটনা না ঘটে, কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা না ঘটে, এ ব্যাপারে আমরা খুব সতর্ক আছি, সজাগ আছি। শাহপরীর দ্বীপ করিডোরে মজুতকৃত কিছু পশুর মধ্যে খুরা রোগ ছড়িয়ে পড়েছে। এসব দেখার জন্য পশু বিভাগের পরীক্ষাগার থাকলেও সংশ্লিষ্ট কাউকে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায়নি। দীপ্ত চন্দ্রপাল, RTV। এবার বাণিজ্য সংবাদ। কর্পোরেট গ্রাহকদের জন্য সম্পূর্ণ ডিজিটাল সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউটর ফিন্যান্স সুবিধা চালু করল সিটি ব্যাংক। গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহাইল আর.কে হোসেন সেবা উদ্বোধন করে বলেন, গ্রাহক বান্ধব অনলাইন সুরক্ষিত সেবা বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনায় সহায়তা করবে। বিশ্বজুড়ে এই সাপ্লাই চেইন ও ডিস্ট্রিবিউটর ফিন্যান্স সেবা বাংলাদেশের সিটি ব্যাংকের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিতে পারবে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ে 142 জন ভিক্ষুকে পুনর্বাসন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উপলক্ষে সকালে ফুলবাড়ি উপজেলার মোহাম্মদনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা AHM লোকমান। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে সহিংসতা করছে বললেন প্রধানমন্ত্রী। গুজবে কান না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান। অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়েছে বিএনপি, অভিযোগ কাদেরের। শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান শিক্ষামন্ত্রীর। গণপরিবহন সংকটে আজও স্থবির সারা দেশ। জনদুর্ভোগ চরমে, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং দুর্দান্ত জয়ে টি-20 সিরিজের সমতায় বাংলাদেশ। ব্যাটিং বোলিংয়ের পারফরমেন্স যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রিকেটারদের মন কাড়ল টাইগাররা। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।